আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে চ্যাপ্টার 2 নিয়ে আলাপ করব। আমাদের চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ। বিদ্যুৎ নিরাপদভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটা পথের প্রয়োজন হয়। সেই পথ বা যে কোনো একটা মিডিয়ার প্রয়োজন হয়, এটাকেই বলে পরিবাহী পদার্থ। আবার কোনো কোনো জায়গায় যেখানে আমাদের বিদ্যুতের প্রয়োজন নেই, সেসব জায়গায় অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তাহলে পরিবাহী পদার্থকে ইংলিশে কন্ডাক্টর বলে। কন্ডাক্টর আর পরিবাহী একই কথা। তো এটার সংজ্ঞা হচ্ছে যে সমস্ত পদার্থের মাঝে কারেন্ট সহজেই প্রবাহিত হতে পারে সে সকল পদার্থকে পরিবাহী পদার্থ বলে। সাধারণত সকল ধাতব পদার্থই পরিবাহী পদার্থ হয়ে থাকে। এ সকল পদার্থের শেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম হয়। তো অর্থাৎ দাঁড়ালো কি যে সকল পদার্থের ভিতর দিয়ে কারেন্ট সহজে প্রবাহিত হতে পারে সেটাই হচ্ছে পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর। তো এটা সাধারণত ধাতব পদার্থ হয়ে থাকে, যেমন তামা, পিতল, অ্যালুমিনিয়াম। আর এই সকল পদার্থের শেষ কক্ষপথ মানে হচ্ছে আমরা যে লাস্ট শেল বলি, সেই লাস্ট শেলকে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। অর্থাৎ শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। 2 নাম্বার কক্ষপথ যদি শেষ কক্ষপথ হয়ে থাকে তাহলে সেটাই হবে সেটার ভিতরে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হবে ভ্যালেন্স ইলেকট্রন। যদি 4 নাম্বার কক্ষপথ শেষ কক্ষপথ হয়ে থাকে সেটার উপরে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হবে ভ্যালেন্স ইলেকট্রন। কিন্তু যদি 4টা কক্ষপথ থাকে তার ভিতরে 2 নাম্বার বা 3 নাম্বার কক্ষপথ শেষ কক্ষপথ না, অর্থাৎ সেখানে অবস্থিত ইলেকট্রনগুলো ভ্যালেন্স ইলেকট্রন না। তো পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম হবে, মানে শেষ কক্ষপথে 4 এর কম ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে পরিবাহী পদার্থগুলো আমরা সবাই জানি, চিনি। এটার উদাহরণ হচ্ছে তামা, পিতল, অ্যালুমিনিয়াম ইত্যাদি, মানে যতগুলো ধাতব পদার্থ আছে। এবারে হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের ইংলিশ হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত পদার্থের মাঝে কারেন্ট সহজেই প্রবাহিত হতে পারে না সেগুলোকেই অপরিবাহী পদার্থ বলে, এবং এটা শেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হবে। তাহলে এটার উদাহরণ হচ্ছে চীনামাটি, কাঁচ, শুকনো কাঠ, কাগজ ইত্যাদি। তাহলে পরিবাহীর সংজ্ঞাটার বিপরীতটাই হচ্ছে অপরিবাহী। অপরিবাহীর ইংলিশ হচ্ছে ইনসুলেটর। তারপরে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী নামটা শুনে মনে হচ্ছে এটা না পরিবাহী না অপরিবাহী, এটা মাঝামাঝি কিছুটা। তাহলে সেই মাঝামাঝি কিছুটার কারণে এটার নাম হয়ে দাঁড়ায় অর্ধপরিবাহী। অর্ধকে আমরা ইংলিশে বলি সেমি, আর পরিবাহী হচ্ছে কন্ডাক্টর, তাই একসাথে এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর পদার্থের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত পদার্থ পরিবাহীও নয় বা অপরিবাহীও নয় সেগুলোকে অর্ধপরিবাহী পদার্থ বলে। এই সকল পদার্থের শেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা একেবারে এক্স্যাক্টলি 4 হয়। তাহলে পরিবাহীতে হচ্ছে 4 এর কম হবে, অপরিবাহীতে 4 এর বেশি হবে, কিন্তু অর্ধপরিবাহীতে এক্স্যাক্টলি 4 হতে হবে। সেটাই হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। যেমন সিলিকন, জার্মানিয়াম, কার্বন এটার উদাহরণ হয়ে থাকে। আচ্ছা, তোমাদের পরিবাহী আর অর্ধপরিবাহীর পার্থক্যটা বই থেকে পড়তে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য। আমরা সংজ্ঞা থেকে বিশেষ করে পার্থক্য শিখতে পারি। তো সংজ্ঞাটাই পার্থক্যের মধ্যে একটা পড়ে, উদাহরণগুলো পড়ে, আবার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা একটা পার্থক্যের ভিতরে পড়ে। অর্থাৎ সংজ্ঞাটাকে যদি আমরা ছকের মাধ্যমে পার্থক্যের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে পার্থক্য হয়ে যায়। তবুও বইয়ে আছে যেটা সেটাই পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব। এরপরে যে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্রবলী। রেজিস্ট্যান্সের সূত্রবলী মানে রেজিস্ট্যান্স মানে আমরা জানি যে কারেন্ট প্রবাহে বাধাপ্রাপ্ত করে যেই পদার্থ সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তো এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্রবলী নামে পরিচিত। তো এটা আসলে নাম হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহী রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। অর্থাৎ যদি কোনো একটা পরিবাহী, অবশ্যই এটা পরিবাহী হতে হবে,
কারণ এর ভিতর দিয়ে কারেন্ট পাস করতে হবে, আর কারেন্ট পাস করলে রেজিস্ট্যান্স আসবে, বাধা আসবে। তো কোনো নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর শুধু ক্ষেত্রফল একই কথা, মানে তো তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। অর্থাৎ রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। তো এই জিনিসটাকে লেখা যায় আর সমানুপাতিক চিহ্ন এল। সমানুপাতিক চিহ্নকে আমরা ইংলিশে প্রপোর্শন চিহ্ন বলি। তাহলে আর প্রপোর্শন এল, এটা চিহ্নটা কিছুটা আলফার মতো দেখতে। তো আমরা এভাবে লিখবো যে আর প্রপোর্শন এল, অর্থাৎ রেজিস্ট্যান্স প্রপোর্শন টু এল। এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ, লেন্থ থেকে এল অক্ষরটা আসে, আর রেজিস্ট্যান্সের আর। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে আর দৈর্ঘ্য কমলে রোধ কমবে। সমানুপাতিক মানে হচ্ছে সমানভাবেই আগাবে, এটা যদি 1 ইউনিট বাড়ে ওটাও 1 ইউনিট বাড়বে, এটা 1 ইউনিট কমলে এটাও 1 ইউনিট কমবে, অর্থাৎ সেম মাত্রায় বাড়বে সেম মাত্রায় কমবে। এবার আসি দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে কোন পরিবাহীর তাপমাত্রা ও দৈর্ঘ্য স্থির থাকলে, এখানে স্থির রাখা হচ্ছে তাপমাত্রা ও দৈর্ঘ্যকে। প্রথমটা স্থির ছিল তাপমাত্রা ও ক্ষেত্রফলকে, সেকেন্ডটায় স্থির ছিল তাপমাত্রা ও দৈর্ঘ্য। তাহলে কি হবে? পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, ব্যস্তানুপাতিককে আমরা মাঝে মাঝে এটার আরেকটা নাম হচ্ছে উল্টা অনুপাতিক। সমানুপাতিক যেমন সমান হারে বাড়ে বা কমে, ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক হচ্ছে উল্টো আকারে বাড়বে বা কমবে। অর্থাৎ পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যদি বাড়ে রোধ হবে কমবে, ক্ষেত্রফল যদি কমে রোধ হবে বাড়বে। তাহলে এটা উল্টো ভাবে বাড়লো কমলো, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে উল্টানুপাতিক, যেহেতু সেহেতু এটাকে 1 ভাগ এরিয়া দেওয়া হচ্ছে। এ হচ্ছে এরিয়া, যেটাকে আমরা ক্ষেত্রফলের ইংলিশ এরিয়া, সেখান থেকে এ লিখলাম। তাহলে রেজিস্ট্যান্স প্রপোর্শন টু 1/a, এটাও প্রপোর্শন চিহ্ন হবে কিন্তু ব্যস্তানুপাতিক হবার কারণে 1/, চলে আসবে, মানে ভগ্নাংশ আসবে, আর সমানুপাতিক থাকলে কোনো ভগ্নাংশ আসবে না। তাহলে সূত্রটা, দ্বিতীয় সূত্র দাঁড়াচ্ছে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। দুটো সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে। এবার তৃতীয় সূত্রটা দেখি, পরিবাহীর রেজিস্ট্যান্সের উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ রেজিস্ট্যান্স উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রার উপর রেজিস্ট্যান্স নির্ভরশীল। প্রথমে দেখো আমরা তাপমাত্রা ও ক্ষেত্রফলকে স্থির রাখছি, দৈর্ঘ্য নিয়ে কাজ করছি। দ্বিতীয় সূত্রে দেখো তাপমাত্রা ও দৈর্ঘ্যকে স্থির রাখছি, ক্ষেত্রফল নিয়ে কাজ করছি। তাহলে তৃতীয়তে, প্রথমটাতে দৈর্ঘ্যের কাজ শেষ, পরেরটাতে ক্ষেত্রফলের কাজ শেষ, তাহলে বাকি থাকে তাপমাত্রা। তাহলে তৃতীয় সূত্রতে হচ্ছে তাপমাত্রা নিয়ে কাজ হবে, অর্থাৎ এটাই হচ্ছে একটা লাইনে লিখে দিচ্ছে যে রেজিস্ট্যান্স তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো একটা পরিবাহীর যদি টেম্পারেচার বাড়িয়ে দিই বা তাপমাত্রা বাড়িয়ে দিই, রোধ বেড়ে যাবে, আবার তাপমাত্রা কমিয়ে দিলে রোধ কমে যাবে। তৃতীয় সূত্রটা এইটুকুই। এখন আমরা সমীকরণ দুটো যে বানিয়ে রাখলাম, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি একসাথে লিখি, তাহলে লিখলে আমরা পাই আর সমানুপাতিক উপরে এল ভাগ এ। এল হচ্ছে লেন্থ আর এ হচ্ছে এরিয়া। তো এটা দ্বারা হচ্ছে দুটো সমীকরণকে একত্র করলে। এখন আমরা কোনো সমীকরণ সমানুপাতিক দিয়ে ছেড়ে দিতে পারি না, এটাকে সমান চিহ্নে আনতে হবে। অর্থাৎ এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে একটা ধ্রুবক আনতে হয়। তো সেই ধ্রুবকটাই হচ্ছে রো। এটা কিছুটা পি এর মতো দেখতে, কিন্তু হালকা একটু বাঁকা আছে, এটার মানে কাঁধটা একটু বাঁকা আছে, তো এটাকে রো বলে, এটা একটা চিহ্ন। তো এই সমানুপাতিক চিহ্নটা দেখো উঠিয়ে দিয়ে লিখলাম সমান চিহ্ন এবং রো, আর বাকি সব আগের মতোই আছে। তো এই রোটাকেই বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। তো রেজিস্ট্যান্সের সূত্রবলীটা যদি আমাদের চায়, পুরোটুকুই দিতে হবে এবং এই পর্যন্ত লিখতে হবে। সমীকরণগুলো এইভাবে দেখাতে হবে, দেখানোর পরে এই ইকুয়েশন অনুযায়ী লিখতে হবে। এবার আসি অঙ্কটা ওই আর ইকুয়াল টু রো এল বাই এ, এই একটা সূত্র দিয়েই অঙ্ক।
এই পুরো চ্যাপ্টারে এই একটা সূত্র দিয়ে অঙ্ক আছে। তো এই সূত্রের অঙ্কগুলোই দেখি। প্রথমে দেওয়া আছে কি, উদাহরণ 1, 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 30 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম ক্যাবেলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ 2.84 × 10⁻⁻8 ওহম মিটার হয়। তাহলে প্রশ্নটার সাথে সাথে আমাদের দেওয়া আছে, এগুলো তুলে নিতে হবে, লিখে ফেলতে হবে। তাহলে প্রথমে বলেছে 0.067 ওহম, ওহম আছে একক, তাহলে বোঝাই যাচ্ছে এটা হবে রেজিস্ট্যান্স। তাহলে দেওয়া আছে, প্রথমে লিখলাম রেজিস্ট্যান্স R = 0.067 ওহম, ওহমের চিহ্ন এটা। 30 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম ক্যাবেল, অর্থাৎ এটা দৈর্ঘ্য 30 মিটার, তাহলে দৈর্ঘ্য L = 30 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এরিয়াটা জানতে চাইছে, তাহলে এরিয়াটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিছি, এ জিজ্ঞাসা চিহ্ন, আর বলছে আপেক্ষিক রোধ 2.84 × 10⁻⁸ ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধ রো সমান 2.84 × 10⁻⁸ ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এটা জানতে হবে। তাহলে এখানে আর, এল, রো, এ চারোটাই আমাদের এলিমেন্ট, তার ভিতরে 3টা জানা আছে, একটা অজানা। ওই সূত্রতে R = ρL/a এইভাবে যদি আমরা লিখি, এখান থেকে এরিয়াটা বের করতে পারবো। আমাদের যেটা বের করতে হবে সেটা সবসময় বাম পক্ষে থাকে, অর্থাৎ এরিয়াটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাব, আর রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ডান পক্ষে চলে আসবে। অর্থাৎ সাইড চেঞ্জ হবে, সাইড চেঞ্জ হলে সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে গেলে যা উপরে আছে তা চলে যায় নিচে, যা নিচে আছে তা চলে যায় উপরে। তো এই হিসেবে আমরা এরিয়া সমান ρL/r পাচ্ছি। মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অ্যান্সার পেলাম। আমাদের সবকিছু দেখো, দৈর্ঘ্য আছে মিটারে, আপেক্ষিক রোধও আছে মিটারে, তাহলে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ মিটার গুণন মিটার, দুটোই একক, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, তাহলে স্কোয়ার হবে মিটার স্কোয়ার। সবসময় ক্ষেত্রফলের একক বর্গ হয়, তাই আমরা মিটার স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই পুরো টার্মটাকে ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই লবের গুলো একবার করব, তারপরে সেটা অ্যান্সার লিখব, নিচেরটাও হরও নিচে লিখব, তারপরে আবার ক্যালকুলেশন করব। আমরা যদি গুণ, তিনোটা জিনিস গুণ আছে, তারপরে ভাগ দিয়ে এটা করি, সবসময় অ্যান্সার ঠিক আসবে না। তাই হয় আমরা ব্র্যাকেট ইউজ করব ক্যালকুলেটরে, নাহলে আস্তে আস্তে ভেঙে ভেঙে অঙ্কটা করব। কারণ তোমাদের পুরোটা অঙ্কে এই দেওয়া আছে পার্টটুকুতে একটা মার্ক আছে, সূত্র লিখলে একটা মার্ক পাবে, পুরো অঙ্কটা করে অ্যান্সারটুকু লিখলে একটা মার্ক পাবে, এবং একক লিখলে একটা মার্ক পাবে। তাই প্রত্যেকটা মার্ক ভাগ করে দেওয়া আছে। এই কারণে আমাদের এককটা লিখতে মনে থাকতে হবে এবং সূত্রের উত্তরটাও সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে। উদাহরণ একটা যতটা সহজ মনে হলো, উদাহরণ 18টা দেখি। 1 বর্গ মিলিমিটার আকার বিশিষ্ট তারের দৈর্ঘ্য 50 মিটার, তামার তারের রোধ 100 ওহম হলে আপেক্ষিক রোধ কত? তাহলে বর্গ বলে দিয়েছে, বর্গ মিলিমিটার মানে হচ্ছে এরিয়া, এরিয়া দেওয়া আছে 20 মিলিমিটার স্কোয়ার। তো দেখো 20 মিলিমিটার স্কোয়ার লিখলাম। তারপরে কি আছে, তামার তারের দৈর্ঘ্য 50 মিটার, তাহলে লেন্থ 50 মিটার। তারের রোধ দেওয়া আছে 100 ওহম, রেজিস্ট্যান্স 100 ওহম দেওয়া আছে, আর আপেক্ষিক রোধ কত, অর্থাৎ রো সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন দেখো, লেন্থ আমার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, ক্ষেত্রফল দেওয়া আছে মিলিমিটারে। আমার যে কোনো একটাকে মিটারে আনতে, হয় দৈর্ঘ্যকে মিলিমিটারে নিতে হবে, না হলে ক্ষেত্রফলকে মিটারে আনতে হবে। তো আমরা সাধারণত এই কনভার্সনটা করতে গিয়ে ভুল হয়। এই কনভার্সনটা ভালো করে করতে হবে, অঙ্কটা একটা সূত্র দিয়ে করা, একটা সূত্রই মুখস্থ করতে হবে অঙ্কটার জন্য, কিন্তু এই কনভার্সন গুলো ঠিকঠাক করে না করলে অঙ্কটা ভুল হবে, আর এই কনভার্সন সহকারেই তোমাদের অঙ্ক দিবে। মিলিমিটার দিয়ে আমরা পুরোটা অঙ্ক করে যেতে পারবো না, এটাকে মিটারে নিতে হবে, অথবা এই 50 মিটার যেটা আছে সেটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করে যেতে হবে।
যদি আমরা যা আছে তা দিয়েই অঙ্ক করে যাই তাহলে অঙ্ক হবে না। আচ্ছা যাই হোক, আমাদের এখানে দেখা যাচ্ছে এরিয়াকে মিটারে নেওয়া হয়েছে। তাহলে কি করে নিল? আমরা জানি 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। তো 1/1000-কে লেখা যায় 10⁻³ 3টা শূন্য আছে, উপরে 3 বসলো, আর যেহেতু 1 ভাগ আছে কারণে মাইনাস বসবে, তাহলে 10⁻³ হইল। এখন মিলিমিটার হচ্ছে 10⁻³ তাহলে বর্গ করতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে। 1-এর বর্গ একই হয়, তাই 1 বর্গ মিলিমিটারই থাকবে, কিন্তু 10⁻³ কে বর্গ করলে বা স্কোয়ার করলে 10⁻6 আসে। তো এই কারণেই দেখো 20 জায়গা 20 থাকছে, মিলিমিটার স্কোয়ারের জায়গা 10⁻6 মিটার স্কোয়ার লিখতেছি আমরা। তাহলে এভাবে করে আমাদের কনভার্সন করতে হবে। এখন আমরা যেহেতু কনভার্ট করে ফেললাম প্রত্যেকটা জিনিস, তাহলে আমাদের সূত্র জানি R=ρl/a। সেখানে রো কে বের করতে হবে, তাই রো কে বাম পাশে আনলাম। বাম পাশে আনা মানে হচ্ছে সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করলে আমরা কি বলেছি, মানে নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে। তাহলে এ নিচে আসে, এটা চলে যাবে উপরে, এল উপরে আসে, সেটা চলে যাবে নিচে, তাই চলে গেল। মান বসাই দিলাম, মান বসাই দিয়ে অ্যান্সার পেয়ে গেলাম। অবশ্যই আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম মিটার দিয়েছি। তাহলে এভাবেই হয়ে গেল এই কনভার্সন করে অঙ্কটা। আমাদের বইয়ে যতগুলো এই কায়দার অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক করব কেন করব? শুধুমাত্র কনভার্সনটা শেখার জন্য। কারণ প্রত্যেকটা অঙ্কে এরকম কনভার্সনের একটা প্যাচ দিয়ে আছে, এই প্যাচটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এরপরে আরেকটা অঙ্ক আছে, এটাও একই সূত্র দিয়ে করা, কিন্তু একটু প্যাচ আছে, দেখি আমরা এটা কিভাবে করি। 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রোধ কত হবে যদি আপেক্ষিক রোধ এত ওহম মিটার হয়, 1.72 × 10⁻8 ওহম মিটার হয়। আচ্ছা, তাহলে প্রথমেই দেওয়া আছে, লিখতে হবে 1 কিলোমিটার দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ 1 কিলোমিটার, 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্থাৎ ব্যাসের ইংলিশ হচ্ছে ডায়ামিটার। সে ডায়ামিটার থেকে ডি লিখি, ডি নিচ্ছি, প্রথম অক্ষরটা ডি, এই কারণে ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করছে, 1.29 সেন্টিমিটার। তামার তারের রোধ কত হবে, অর্থাৎ আর সমান জিজ্ঞাসা চিহ্ন, আপেক্ষিক রোধ দেওয়া আছে 1.72 × 10⁻8 ওহম মিটার। এখন দেখো এখানে দৈর্ঘ্য আছে কিলোমিটারে, ব্যাস আছে সেন্টিমিটারে, আপেক্ষিক রোধ আছে মিটারে। আপেক্ষিক রোধটার মিটারটাকেই আমরা ফলো করে দৈর্ঘ্যকে আমরা কিলোমিটারকে মিটার করলাম। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, লিখে ফেললাম 1000 মিটার। এখন 1.29 সেন্টিমিটারকে মিটার করব। আমরা যেমন মিলিমিটারকে দেখলাম 1/1000 মিটার, সেন্টিমিটারের ক্ষেত্রে আসে 1/100 মিটার। তাহলে 100 হবার কারণে 1/100, অর্থাৎ 1-এর পরে দুটো শূন্য আছে কিন্তু ভাগ আকারে আছে, তাই 10⁻² হলো। তাহলে 1.29 × 10⁻² মিটার। আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার, রেজিস্ট্যান্স জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এই কনভার্সনগুলো তোমরা চ্যাপ্টার 1-এর একটা ছক দেওয়া আছে, সেই ছকে পড়বা। চ্যাপ্টার 1-এর ছকটা ভালো করে শিখলেই মনে থাকবে তোমাদের। এখন দেখো অঙ্কতে লেন্থ, ব্যাস বা ডায়ামিটার, আপেক্ষিক রোধ আর রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমাদের সূত্র হচ্ছে R=ρl/a। আমরা এখানে রো আছে, এল আছে, কিন্তু এরিয়া জানা নাই। কিন্তু তার বদলে ব্যাস দিয়েছে, তাহলে আমাদের এরিয়াটা আগে বের করতে হবে, তারপরেই আমরা ρl/a এর সূত্র দিয়ে রেজিস্ট্যান্স বের করতে পারবো। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া একটা সূত্র আছে যে পাই d²/4। পাই d²/4 এটা একটা সূত্রই, এই 4টা সূত্রের ভিতরেই আসে, 4 একটা সূত্রেরই অংশ। তো আমরা জানি পাই এর মান হচ্ছে 3.1416। আমরা চাইলে পুরোটুকুও লিখতে পারি, আবার 3.14 পর্যন্তও লিখতে পারি। সাধারণত দশমিকের পরে 3টা ঘর নেওয়া হয়, তো আমরা 141 লিখতে পারি। আর ডি, যে এইটা ব্যাস, এই ব্যাসটাকে নিব, নিয়ে এটার হোল স্কোয়ার করেছি, আর 4, নিচের 4টা 4ই থাকবে।
এই পুরো জিনিসটাকে করব ক্যালকুলেটরে করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তো দেখো এখানে ওরা আগে ক্যালকুলেটরে এই যে ব্র্যাকেট দিয়ে নিয়েছে, প্রথমে স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে একটা কাজ করলো, তারপরে লবটাকে গুণ করবা, তারপরে হরের সাথে ভাগ করবা। তিন ধাপে এটার অ্যান্সারটা বের করো, তাহলে তোমাদের ভুল কম হবে। তো যাই হোক, আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের হয়ে আসলো 1.306 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। এখন আমরা এরিয়াও জানি, অর্থাৎ আমরা সূত্র মোতাবেক বসায় দিব রো এল বাই এ। মানগুলো বসায় দিলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের রোধ, অর্থাৎ যেটা চাইছে আমাদের। তাহলে এই চ্যাপ্টার 2 এ দুই কায়দার ম্যাথ আছে। একটা হচ্ছে শুধুমাত্র যা দেওয়া থাকবে সেটাই সূত্রে বসায় দিতে পারবো, আর কিছু কিছু ম্যাথে ক্ষেত্রফল দেওয়া থাকবে না, ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। তারপরে ক্ষেত্রফল বের হয়ে গেলে বা সেই পুরনো সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এ, রেজনেন্সের সূত্র বসায় দিয়ে মান বের করে ফেলবো। তো চ্যাপ্টার 2 এর সকল অঙ্ক করে ফেলতে হবে, কারণ হচ্ছে এই কনভার্সন, এই ক্যালকুলেশনের জন্য কোন অঙ্ক মানে যতই করব ততই প্র্যাকটিস হবে আর কি। অনেক এতক্ষণ অনেক সূত্রের অঙ্ক মানে অনেক ক্যালকুলেশন দেখাচ্ছি বা বারবার বলতেছি যে 10⁻⁻4 বা 10 শুধু 2, 10⁻⁻6, এই জিনিসগুলো আমরা ক্যালকুলেটরে কি করে ব্যবহার করব? কারণ ক্যালকুলেটর আমাদের দুই কায়দার হতে পারে, 991 ms, 100 ms বা 991 ES, দুই কায়দার ক্যালকুলেটরই বেশিরভাগ চলে। তো এই অঙ্কটা লেখার জন্য আমার মাঝে একটা ধরো এক্সাম্পল দেওয়া আছে যে 3.6 ইন্টু 10⁻⁻4। তো আমরা তো সবাই 3.6 কথাটা লিখতে পারি ক্যালকুলেটরে, একবার 3 দিব, পয়েন্ট হচ্ছে এই নিচেরটা, 6 এটা। সিমিলারলি এখানেও 3 পয়েন্ট, পয়েন্ট হচ্ছে নিচের পয়েন্টটা 6। এখন ইন্টু 10⁻, এই জিনিসটা ইন্টু 10, এই জিনিসটা লেখার জন্য আমরা এই প্রথম ক্যালকুলেটরে 991 ms এ EXP একটা লেখা আছে, এইটা প্রেস করলেই আমার চলে আসবে ইন্টু 10, এই কথাটা এইটার মাধ্যমেই প্রকাশ করবে। আবার এই কায়দার ক্যালকুলেটরগুলো অর্থাৎ 991 ES এর ক্ষেত্রে এই নিচে দেখো ইন্টু 10x, এই বোতামটা প্রেস করলেই হয়ে যাবে ইন্টু 10 এর কথাটা। এখন পরে আছে -4, -4 আবার কি করে দিব, এই মাইনাস এই 4, আবার এই ক্ষেত্রেও এই মাইনাস এই 4। আর যদি শুধু 4 থাকে, যদি মাইনাস না থাকে তাহলে এই মাইনাসটা দিব না, শুধু 4 দিয়ে দিব। সিমিলারলি এখানেও মাইনাস দিব না, শুধু 4 দিয়ে দিব। তাহলে আমাদের ইনটু 10 এই জিনিসটা লিখতে হলে আমাদের লিখতে হবে এই বোতামটা প্রেস করতে হবে অথবা এই বোতামটা প্রেস করতে হবে। এখন তাহলে তো আমরা লেখা শিখে গেলাম। এখন ধরো এরকম একটা ভাগ আছে, এর নিচে এই ভাগটা আছে, এই ভাগটা করতে হবে। এই ভাগটা করার জন্য ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করাটা শিখতে হবে বলেই আমি এটা এক্সাম্পল আকারে দিয়েছি। আমাদের ব্র্যাকেট হচ্ছে এখানে, এই যে প্রথম ক্যালকুলেটরে দেখো এই যে ব্র্যাকেটের শুরু এটা, শেষ এটা। সেকেন্ড ক্যালকুলেটরেও দেখো ব্র্যাকেটের শুরু এটা, শেষ এটা। তাহলে আগে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে দিব 3.6 ইন্টু 10 হচ্ছে EXP -4 দিয়ে ব্র্যাকেট শেষ করব। তারপরে ভাগ আছে, ভাগ দিব, দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিব 7.3 ইন্টু 10, আবার EXP দিব, এখানে কিন্তু মাইনাস নাই, তাহলে +3 মানে +3 দেওয়ার দরকার পড়ে না, শুধু 3 দিলেই মনে করবে প্লাস। 3 দিয়ে ব্র্যাকেট শেষ করব, এই ইকুয়াল চিহ্ন দিলেই অ্যান্সার চলে আসবে। এখানের ক্ষেত্রে দেখো ব্র্যাকেট চিহ্ন আছে, শুরু করব 3.6 EXP এর জন্য ইন্টু 10x -4, ব্র্যাকেট শেষ করব, ভাগ, আবার ব্র্যাকেট শুরু করব 7.3 ইন্টু 10 দিব, দেওয়ার পরে শুধু 3 দিব, ব্র্যাকেট শেষ করে ইকুয়াল দিব, অ্যান্সার এসে যাবে। তাহলে আমাদের এখন এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে বা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করে করাটাই মানে করলে অ্যান্সারগুলো প্রপারলি আসবে, কোনো ভুল হওয়ার চান্স নাই।